আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে ব্যারেটা কার্বনিকা। তো ব্যারেটা কার্বনিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ব্যারেটা কার্বনিকা, থ্যাংক ইউ। ব্যারেটা কার্বনিকা ইজ ফুললি প্রুভড অ্যান্ড এ কনস্টিটিউশনাল রেমেডি, অর্থাৎ ব্যারেটা কার্বনিকা হচ্ছে সম্পূর্ণভাবে পরীক্ষিত এবং ধাতু দোষ সংশোধক একটা ঔষধ। এই মেডিসিনটা ডিপ সিটেড লং লাস্টিং মায়াজমেটিক ট্রাবলস অর্থাৎ সোরা, সিফিলিস, সাইকোসিস দোষজনিত রোগগুলোকে সংশোধন করে কিওর করে। এর সোর্স হচ্ছে মিনারেল কিংডম আর সিনোনিমস হচ্ছে কার্বনেট অফ বেরিয়াম। প্রুভার হচ্ছে ডক্টর হেনিম্যান। মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস। এই তিনটা মায়াজমকেই কিন্তু ব্যারেটা কার্বনিকা কভার করে, কিন্তু আমরা ব্যারেটা কার্বনিকাতে সোরিনামের উচ্ছ্বাস দেখতে পাই বেশি, সোরিনামের উচ্ছ্বাসটা বেশি দেখতে পাই। আর ডায়াথেসিস অর্থাৎ স্ক্রোফুলাস এবং টিউবারকুলার অর্থাৎ কোন রোগ হওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। ব্যারেটা কার্বে পেশেন্টদের মধ্যে কি কি রোগ হওয়ার প্রবণতা আছে সেটাকে বলা হয় ডায়াথেসিস। তো স্ক্রোফুলা হচ্ছে যে লিম্ফ নোডসগুলো, বিশেষ করে নেক রিজিয়নে যে লিম্ফ নোডগুলো রয়েছে সেখানে টিউবারকুলোসিস অর টিবি লাইক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়াকে বলা হয় স্ক্রোফুলা, যেটাকে আমরা বাংলায় বলি গন্ডমালা ধাতুগ্রস্ত। এবং টিউবারকুলোসিস হওয়ার অর্থাৎ যক্ষা রোগ হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখি। আর থার্মাল রিলেশনশিপ হচ্ছে ভেরি চিলি পেশেন্ট, অর্থাৎ এরা খুব বেশি শীতকাতর হয়। ব্যারেটা কার্বের সাধারণ অবস্থা অর্থাৎ সমস্ত সমস্যায় অসুস্থতা ঠান্ডায় বাড়ে। সে ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। ঠান্ডা লাগলেই তার দেখা যায় যে সমস্ত সমস্যাগুলো, রোগগুলো দেখা দেয়, কিন্তু মাথার রোগগুলো ঠান্ডা হাওয়ায় কমে। এটা আমাদের মনে রাখতে হবে। তার অল কমপ্লেইন্স কিন্তু ঠান্ডায় বাড়ে, শুধুমাত্র মাথার কমপ্লেইন্সটাই তার ঠান্ডা হাওয়ায় সে বেটার ফিল করে, অ্যামেলিওরেশন হয়। তো রজার মরিসন তার ডেস্কটপ গাইড টু কি নোটস অ্যান্ড কনফার্মেটরি সিমটমসে ব্যারেটা কার্ব সম্পর্কে বলেছেন যে অধিকাংশ কেসে ব্যারেটা কার্বনিকা অবশ্যই প্রেসক্রাইব করা হয় পেশেন্টের মেন্টাল ডেফিসিয়েন্সি অথবা ইমোশনাল ইম্যাচুরিটির উপর ভিত্তি করে। তো মেন্টাল ডেফিসিয়েন্সি বা ইমোশনাল ইম্যাচুরিটিটা হচ্ছে যে পেশেন্টের মধ্যে অনেকগুলো সিমটমসের কম্বাইনেশন থাকবে এখানে, যে তার যে চিন্তা ভাবনা, থট, পারসেপশন, অনুধাবন করার, বোঝার যে ক্ষমতা, ইমোশনস, আবেগ, বিহেভিয়ার অর্থাৎ তার যে আচরণ ব্যবহার, অন্যদের সাথে তার যে রিলেশন, সেটা সেখানে আমরা দেখব কি তার অ্যাবনর্মাল হবে, অস্বাভাবিক হবে, সবকিছু অ্যাবনর্মাল হবে। এবং দেখা যাবে যে সোসাইটিস এক্সপেকটেশন অনুযায়ী সে কিন্তু সমাজের মানুষের সাথে সমাজে সে মিশতে পারবে না, অর্থাৎ সমাজ যে তার কাছে প্রত্যাশা করে তার বয়স অনুযায়ী যেরকম সে মানুষের সাথে মিশবে, ব্যবহার করবে, হ্যাঁ, আচরণ করবে, সেরকম কিন্তু সে করতে পারবে না। এই সমস্যাগুলো থাকবে। এছাড়াও দেখা যাবে যে সে তার মেন্টাল ডিসঅর্ডার আমরা দেখব যে সে ডিপ্রেশনে ভুগছে, অথবা সিজোফ্রেনিয়া, তারপরে হচ্ছে আপনার ডিমেনশিয়া, অটিজমের বাচ্চাদের মধ্যে যেরকম আচরণ বা প্রবলেমগুলো দেখি, তো সেগুলো যদি থাকে তাহলেই কিন্তু আমরা অধিকাংশ কেসে ব্যারেটা কার্বনিকার কথা চিন্তা করব এবং প্রেসক্রাইব করব। রজার মরিসন সেই কথাটাই বলতে চেয়েছেন। আর জেটি কেন্ট ব্যারেটা কার্বনিকা বর্ণনা করতে গিয়ে একটি টার্ম সে খুব হাইলাইট করেছেন, সেটা হচ্ছে ডোয়ারফিশনেস অর্থাৎ খর্বতা। তো ডোয়ারফিশনেস সম্পর্কে বলার আগে ডোয়ারফিশনেস সম্পর্কে বলার আগে ডক্টর কেন্ট আরেকটা টার্ম ইউজ করেছেন, সেটা হচ্ছে প্রিকোসিটি। তো আমি এই প্রিকোসিটি সম্পর্কে একটু বলবো, তাহলে ডোয়ারফিশনেস সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রিকোসিটি হচ্ছে অস্বাভাবিক বুদ্ধি বিশিষ্ট
ইয়াং পারসন যারা মনের দিক থেকে যথেষ্ট অগ্রগতি সম্পন্ন, বয়সের তুলনায় এরা অনেক বেশি বুদ্ধিমান, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি অকাল পক্ক। আর ব্যারেটা কার্ভের মধ্যে ঠিক এর বিপরীত অবস্থাটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ডোয়ার্ফিশনেস। তো ডোয়ার্ফিশনেস বলতে বোঝায় যে শিশুরা দেরিতে সাংসারিক বিষয়ে উপযোগী হয় অথবা কাজের হয়, দেরিতে লেখাপড়া শিখে, দেরিতে কথা বলতে শেখে, জীবনে প্রবেশ করতে যে সকল সংযোগের প্রয়োজন হয়, যে সকল গুণের প্রয়োজন হয়, সেগুলো দেরিতে শিখে, দেরিতে ইমেজ অর্থাৎ মূর্তিগুলো মনে রাখতে পারে এবং ধারণা করতে শিখে। আমরা দেখি যে শিশুরা কিন্তু একটা নির্দিষ্ট বয়সে তাদেরকে যদি আপনি পুতুল, বল, ব্যাট এগুলো দেখিয়ে বলেন যে এটা পুতুল, এটা বল, এটা ব্যাট, তো এভাবে যদি বলেন তাহলে সে কিন্তু সেটা চিনতে পারে এবং পরবর্তীতে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে এটা কি, তাহলে সে ঠিক নামগুলো বলে দিতে পারবে। কিন্তু ব্যারাইটা কার্ভের শিশুরা যদি হয়, সে কিন্তু মনে রাখতে পারবে না, বলতেও পারবে না, বরং আপনার মুখের দিকে এমন ভাবে চেয়ে থাকবে যে সে কিছুই বুঝতে পারছে না, আপনি তাকে কি জিজ্ঞেস করছেন সেটা সে বুঝতেই পারছে না। আর দেরিতে এরা কর্মতৎপর হয়, দেরিতে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে শিখে, এটাকেই আসলে বলা হয় ডোয়ার্ফিশনেস বা খর্বতা। এই রেমেডির মধ্যে মেন্টাল অথবা ফিজিক্যাল ইমম্যাচুরিটি এই জিনিসটা কিন্তু সবসময় প্রমিনেন্ট থাকে। আমরা ব্যারাইটা কার্ভের কথা তখনই চিন্তা করি যখন দেখি যে পেশেন্ট মেন্টালি হ্যান্ডিক্যাপড, অর্থাৎ মেন্টাল রিটার্ডেশন তার মধ্যে রয়েছে, যেটাকে বাংলায় বলা হয় মানসিক প্রতিবন্ধকতা বা তার মানসিক বিকাশটা বাধাপ্রাপ্ত। এই ক্ষেত্রে ব্যারাইটা কার্ভের মাধ্যমে অনেক ইমপ্রুভ কিন্তু আমরা দেখতে পাই, সামটাইমস ড্রামাটিক্যালি ইমপ্রুভ হয় এই রেমেডির মাধ্যমে, যদি এই কমপ্লেইন্টস গুলো তার মধ্যে থাকে। আবার ব্যারাইটা কার্ভের অনেক কেস রয়েছে যেখানে মেন্টাল ফাংশন কিন্তু তার নরমাল থাকে, কিন্তু ইমোশনাল লেভেলটা ভেরি কম্প্রোমাইজড থাকে, যার ফলে হয় কি পেশেন্ট নিজেকে অনেক বেশি ইনসিকিউর মনে করে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তার মধ্যে ভয়ানক একটা উৎকণ্ঠা কাজ করে এবং সেই সাথে তার মধ্যে একটা স্ট্রং ফিলিংস কাজ করে, সেটা হচ্ছে ইনফেরিয়রিটি, অর্থাৎ নিজেকে সে অন্যের চেয়ে তার স্ট্যাটাসের অনুযায়ী বা তার কোয়ালিটির দিক থেকে অন্যের তুলনায় সে নিজেকে ছোট মনে করে, হীন মনে করে, তুচ্ছ মনে করে, অর্থাৎ তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, যার ফলে হয় কি সে যাকে ভালোবাসে তার উপরে অথবা ফিজিশিয়ানের উপরে এরা কিন্তু খুব বেশি নির্ভরশীল হয়। আবার অনেক কেসে ব্যারাইটা কার্ভের প্রয়োজন হয়, বিশেষ করে শিশুদের কেসে, বয়স্কদের কেসে। তো বয়স্কদের ক্ষেত্রে আমরা জানি যে শিশুদের কেসে এবং শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু ব্যারাইটা কার্ভ বেশি ইউজ হয়। তার মানে এই না যে আবার ইয়াং পার্সনদের ক্ষেত্রে হবে না, এমনটা না, তাদের ক্ষেত্রেও হবে, তবে এই মেডিসিনটা বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। তো বয়স্কদের ক্ষেত্রে যদি সেই সাথে তাদের সেনিলিটি থাকে, অর্থাৎ সেনিলিটি হচ্ছে যে বার্ধক্যজনিত সমস্যায় যে ডিজিজগুলো দেখা দেয়, যে উইকনেস দেখা দেয়, বিশেষ করে মেন্টাল ফ্যাকাল্টিসটা যেটা থাকে, যে কোনো কিছু সে ক্লিয়ারলি চিন্তা করতে পারে না, সেটা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যারাইটা কার্ভের কথা চিন্তা করব। আর এর কনস্টিটিউশনাল ফিজিওগনমি হচ্ছে যে ইট ইজ বেস্ট সুইটেড টু মেন্টালি ব্যাকওয়ার্ড পেশেন্ট হু আর ডোয়ার্ফিশ ইন বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ সেই সমস্ত পার্সনদের ক্ষেত্রে, পেশেন্টদের ক্ষেত্রে এটা সুইটেবল যারা কি হচ্ছে, যারা মানসিকভাবে পিছিয়ে আছে, মানসিকভাবে অনগ্রসর, যাদের মধ্যে শারীরিক এবং মানসিক খর্বতা আছে, অর্থাৎ যাদের শারীরিক এবং মানসিক বিকাশ প্রাপ্ত
বিলম্বিত তাদের ক্ষেত্রে এটা উপযোগী, সুইটেবল। আরেকটাই হচ্ছে যে ক্রিটিনিজম। ক্রিটিনিজম হচ্ছে এমন একটা মেডিকেল কন্ডিশনস যেখানে কি হয় ফিজিক্যাল ডিফর্মিটি এবং লার্নিং ডিফিকাল্টিস আমরা দেখতে পাই। এটা মূলত ফিজিক্যাল ডিফর্মিটি অর্থাৎ শারীরিক বিকৃতি, অঙ্গ বিকৃতি হতে পারে সেটা। আর হচ্ছে যে তার শেখার যে ক্ষমতা, কোনো কিছু শেখা সেটা সে সহজে শিখতে পারে না বা একেবারেই শিখতে পারে না, এমনটা আমরা দেখতে পাই। আর এটা মূলত হয়ে থাকে তার কনজেনিটাল থাইরয়েড ডেফিসিয়েন্সি অর্থাৎ জন্মগত থাইরয়েড হরমোনের স্বল্পতার কারণে বা অপর্যাপ্ততার কারণে এটা হয়ে থাকে। আর এছাড়াও আমরা দেখি যে পাফি ফেস থাকে অর্থাৎ ফোলা ফোলা তার ফেসটা থাকে, ডিস্টেন্ডেড অ্যান্ড এনলার্জড অ্যাবডোমেন অর্থাৎ তার পেটটা ফোলা থাকে, গ্যাসে ভরা থাকে, যার কারণে পেটটা একদম ফোলা ফাঁপা থাকে এবং বড় বড় একটা পেট তার থাকে। যদিও তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু আমরা জানি যে এর পেটটা বড় থাকে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয়, ইমাসিয়েটেড হয় অর্থাৎ শীর্ণ হয়। আচ্ছা, enlarged glands with very thick lips অর্থাৎ স্পেশালি আপার লিপ অর্থাৎ তার গ্ল্যান্ডস গুলো কিন্তু দেখা যায় যে ফুলে যায়, বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায় এবং সেই সাথে তার লিপস গুলো কি থাকে, লিপস গুলো মোটা থাকে, পুরু থাকে। তো স্পেশালি আপার লিপ অর্থাৎ উপরের ঠোঁটটা তার মোটা থাকে। এটা এই যে আপার লিপ যে মোটা থাকে এটা কেন্ট রেপার্টরিতে কিন্তু ফার্স্ট গ্রেডে আছে। এটা খুবই প্রমিনেন্ট একটা সিম্পটম। কারো যদি উপরের ঠোঁটটা মোটা থাকে বা লিপস গুলো একটু মোটা থাকে, একবার হলেও আমরা ব্যারাইটা কার্ভের কথা চিন্তা করব। পেশেন্ট লুকস ভেরি ইডিওটিক অর্থাৎ থ্যাংক ইউ, পেশেন্টকে দেখতে একদম বোকার মতো লাগে, নির্বোধের মতো লাগে। It is also suited to old people who are fat and weak, who have a childish behavior. অর্থাৎ বৃদ্ধ লোক যারা মোটা এবং দুর্বল থাকবে এবং সেই সাথে তারা কি করবে, শিশুদের মতো আচরণ করবে, তাদের সেই সমস্ত বৃদ্ধদের ক্ষেত্রে উপযোগী হবে। আচ্ছা, আর এরা অসুস্থ হয় যে সমস্ত কারণে অর্থাৎ যে সমস্ত কজেশনের কারণে এরা অসুস্থ হয় সেগুলো হচ্ছে যে সাপ্রেসড পারস্পিরেশন অফ ফুড অর্থাৎ পায়ের ঘাম চাপা দেওয়ার ফলে, এলোপ্যাথিক ট্রিটমেন্ট বা কুচিকিৎসার ফলে, কবিরাজি ট্রিটমেন্ট, যে কোনো ট্রিটমেন্ট মানে অপচিকিৎসার ফলে যদি তার পায়ের ঘাম সাপ্রেসড হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়ে, যেটা আমরা সাইলেসিয়ার মধ্যে কিন্তু দেখতে পাই। আর আরেকটা হচ্ছে ইমোশনস অর্থাৎ আবেগের কারণেও কিন্তু সে অসুস্থ হয়ে যায়, হিস্ট্রিয়াগ্রস্ত হয়ে যায়, আর তার মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এখন আমি এর মেন্টাল সিমটমস গুলো একটু মানসিক দিকটা একটু বলবো, কারণ ব্যারাইটা কার্ভে কিন্তু প্রচুর মেন্টাল সিমটমস রয়েছে এবং এর মেন্টাল সিমটমস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রমিনেন্ট। আর আরেকটা হচ্ছে এর মেন্টাল সিমটমস এর মধ্যে একটা হচ্ছে দে ফুললি ডিপেন্ডেন্ট অন আদার্স অর্থাৎ অন্যের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়। তো আমরা জানি যে বেরিয়াম একটি খনিজ, আর এই গ্রুপভুক্ত ওষুধগুলোর মধ্যে প্রধান অনুভূতি হচ্ছে অন্যের উপর নির্ভরশীলতা। আর এই গ্রুপের সবগুলো ওষুধের মধ্যে এই ওষুধটা কিন্তু সবচেয়ে বেশি পরনির্ভর অর্থাৎ যতগুলো মেডিসিন রয়েছে এই গ্রুপভুক্ত মেডিসিনগুলোর মধ্যে এই ব্যারাইটা কার্বনিকা হচ্ছে সবচেয়ে বেশি পরনির্ভর। তো ব্যারাইটা কার্ভের পেশেন্টরা অন্যের উপর এতটাই নির্ভরশীল যে একজন পঙ্গু লোক যেমন অপর মানুষের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে, লতা গাছগুলো যেমন অন্য গাছকে আশ্রয় করে জড়িয়ে ধরে বেড়ে উঠে বেঁচে থাকে, তেমনি তারাও অন্যের উপর নির্ভরশীল হয়, বেঁচে থাকে। তো মার্ফি রেপার্টরিতে ডিপেন্ডেন্ট অন আদার্স অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল এটা আছে। আর ডিলিউশন, ইমাজিনেশন, ওয়াকিং নিস অন হিজ দ্যাট হি ইজ অর্থাৎ এটার অর্থ হচ্ছে ভ্রান্তি, যেন সে হাঁটুতে ভর করে হাঁটে। কেন্ট রেপার্টরিতে আছে ডিলিউশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ইলিউশন, সিক এ beloved friend is sick and dying এটার অর্থ হচ্ছে ভ্রান্তি, যেন তার প্রিয় বন্ধু অসুস্থ। এটা একটাই একক
রেমেডি এবং মৃত্যু পথযাত্রী। তো এই রুব্রিক্সগুলো থেকে অন্যের উপর নির্ভরশীলতার একটা ইঙ্গিত কিন্তু আমরা পাই। ব্যারাটা কার্ভের মধ্যে যে অন্যকে অবলম্বন করে বেঁচে থাকা এবং এই অবলম্বনটি হারিয়ে ফেলার একটা প্রচন্ড ভয় তার মধ্যে কাজ করে, এই রুব্রিক্সগুলো থেকে তার যথার্থতা কিন্তু আমরা খুঁজে পাই। আরেকটা সিমটমস হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ তার আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ সেলফ স্টিম অর্থাৎ আত্মসম্মান বোধের অভাব। তো এইটা মূলত ব্যারাটা কার্ভের পেশেন্টদের মধ্যে কোনো কাজ সাকসেসফুলি করতে পারবে না, কোনো দায়িত্ব প্রপারলি ফুলফিল করতে পারবে না, এমন বিশ্বাস একেবারেই থাকে না। আমরা দেখি যে এদের মধ্যে একেবারেই থাকে না, সবসময় তাদের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে যে তারা করতে পারবে না। আর ল্যাক অফ সেলফ স্টিম অর্থাৎ আত্মসম্মান বোধের অভাব যে তারা ফিল করে, সেটা মূলত তারা ফিজিক্যাল ডিফর্মিটি অর্থাৎ শারীরিক বিকৃতি এবং লার্নিং ডিফিকাল্টিসের জন্যই কিন্তু তাদের মধ্যে এই ফিলিংসটা কাজ করে। এরা নিজেকে অন্যদের তুলনায় হীন মনে করে, তুচ্ছ মনে করে, নিচু মনে করে। আর লাইকোপোডিয়ামের মধ্যেও কিন্তু ল্যাক অফ সেলফ কনফিডেন্স আছে। এরা কি করে, কোনো কাজ শুরু করার আগে ভাবে যে সে সেটা প্রপারলি করতে পারবে কিনা, এই ভাবনাটা তার মধ্যে কাজ করে, এই ভয়টা তার মধ্যে কাজ করে। কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্ট যদি শুরু করতে পারে, মানে শুরু করে দেয়, তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে সেটা সম্পন্ন করতে পারে। অর্থাৎ একবার যদি তাকে স্টেজে উঠিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে সুন্দরভাবে তার সে সুন্দরভাবে পারফরমেন্স দিতে পারে, তো এই পারফর্ম করতে পারে। আর সাইলেসিয়ার পেশেন্টদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা আছে। আমরা সাইলেসিয়ার পেশেন্টদের মধ্যে এই সমস্যাটা দেখি। এরাও কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্টরাও ভীরু হয়, ব্যারাটা কার্ভের পেশেন্টরাও ভীরু হয়, আবার সাইলেসিয়ার পেশেন্টরাও কিন্তু ভীরু হয়। তো এরাও কিন্তু ভীরু হয়, সাইলেসিয়ার পেশেন্টরাও ভীরু হয়। কিন্তু এরা চিন্তা করে যে কোনো কাজ শুরু করার আগে এরা চিন্তা করে যে তার স্ট্যাটাস বা তার যে একটা ইমেজ রয়েছে সেই অনুযায়ী সে কাজটা করতে পারবে কিনা, এই ভয়টা তার মধ্যে কাজ করে। কিন্তু অফিসের বস যদি তাকে কোনো কাজ দেয়, সে কিন্তু সেটা খুব ধীর স্থির ভাবে খুব সুন্দর করে সেটা শেষ করতে পারে। আরেকটা সিমটমস হচ্ছে ডিলেইড মেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ তার যে মানসিক বিকাশটা সেটা দেরিতে হয়, বাধাপ্রাপ্ত হয়, এরকম। আর হচ্ছে আমরা জানি যে শিশুদের বয়সের সাথে সাথে তার কিন্তু বুদ্ধিবৃত্তির একটা বিকাশ হয়, কিন্তু ব্যারাটা কার্ভে শিশুদের তা হয় না, তাদের বিকাশটা দেরিতে হয়, তাদের এই বিকাশটা দেরিতে হয়, বিলম্বিত হয়। তো যে বয়সে যেটা সে করতে পারবে, শিশুরা যে বয়সে যেটা করতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, সে বয়সে কিন্তু সে সেটা করতে পারে না। ফাটক ব্যারাটা কার্ভের শিশুদের সম্পর্কে একটি মূল্যবান কথা বলেছেন, সেটা হচ্ছে শিশুরা নিজেদের দায়িত্ব নিতে, নিজেদের কাজ করতে, কার্যকারিতা পেতে সময় নেয়, অনেক দেরিতে তা করতে পারে। আর ব্যারাটা কার্ভের পেশেন্টদের মধ্যে আমরা দেখি যে চাইল্ডিশ বিহেভিয়ার অর্থাৎ শিশুদের মতো আচরণ। 18 থেকে 25 বছরের বালিকা, আপনি দেখবেন যে 18 থেকে 25 বছরের বালিকা, এরকম কি শিশুকালে যে সে যা করতো তাই সে করবে, শিশুকালে সে যেভাবে কথা বলতো সেভাবেই বলবে, সে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে পুতুল খেলবে, শিশুরা তার সাথে যেভাবে কথা বলে সেও তাদের সাথে সেভাবেই কথা বলবে। আবার যদি বৃদ্ধ পেশেন্ট হয়, ওল্ড পেশেন্ট হয়, তাহলে এল্ডারলি পেশেন্ট হয়, তাহলে কিন্তু সে কি করবে, সে ছোট ছোট শিশুদের সাথে খেলা করবে, সে ঘুড়ি উড়াবে, সে মার্বেল খেলবে, হ্যাঁ এগুলো করবে। তো চাইল্ডিশ বিহেভিয়ার তার মধ্যে আমরা দেখি। আর ইজিলি ইনফ্লুয়েন্সড অর্থাৎ সে সহজেই প্রভাবিত হয়ে যায়, যেহেতু ব্যারাটা কার্ভের পেশেন্ট কোনো কিছু সহজে বুঝতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাই তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। অন্যের সিদ্ধান্তকে, অন্যের মতামতকে সে সহজেই এবং নির্দ্বিধায় মেনে নেয়, কোনো দ্বিমত সে পোষণ করে না।
দি সোল অফ রেমিডিস হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাতে ডক্টর রাজন শঙ্করন বলেছেন ব্যারাইটা কার্ভের পেশেন্টদের সম্পর্কে, ব্যারাইটা কার্ভের রোগীরা তাদের লক্ষণ বর্ণনা করার সময় খুঁটিনাটি বিষয় নিশ্চিত হয়ে নিতে ভালোবাসে, যেমন কোথায় এবং কিভাবে ওষুধ নিতে হবে, কি কি খাওয়া যাবে না, কি কি খাওয়া যাবে ইত্যাদি। একেবারে এত বেশি খুঁটিনাটি যে প্রায় তাতে বিরক্তি ধরে যায় এবং অন্যদের কাছে এই ব্যাপারটা হাস্যকর বলে মনে হয়। আরেকটা সেন্স তার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে সেন্স অফ ইনফেরিয়রিটি, অর্থাৎ যে আমি আগেই বললাম যে সে নিজেকে অন্যের যে কোয়ালিটি এবং স্ট্যাটাসের দিক থেকে নিচু মনে করে, নিকৃষ্ট মনে করে, যেহেতু সে কোনো কিছু সহজে বুঝতে পারে না, শিখতে পারে না, আবার তার শারীরিক বিকৃতিও আছে, সেই কারণে কিন্তু তার মধ্যে এই সেন্সটা, এই ফিলিংসটা কাজ করে। Beta extreme shyness, timidity, the child hides behind the mother, অর্থাৎ তার মধ্যে ব্যাটা কার্ভের পেশেন্টরা অনেক বেশি, বিশেষ করে শিশুরা অনেক বেশি লাজুক প্রকৃতির হয়, ভীরু স্বভাবের হয়, এবং সে কি করে লজ্জা পেয়ে বা ভয় পেয়ে তার মায়ের পিছনে যে লুকায় বা আসবাবপত্রের পিছনে লুকায়, এরকমটা আমরা দেখি। আর ব্যাটা কার্ভের শিশু যদি আপনার চেম্বারে আসে তাহলে সে কি করবে, মায়ের পিছনে লুকিয়ে থাকবে, সে হাত দিয়ে মুখ ঢেকে রাখবে, আঙ্গুলের ফাঁক দিয়ে উকি মারবে, এরকমটা আমরা দেখতে পাবো। আর এই যে শাইনেস, টিমিডিটি, হাইডিং টেন্ডেন্সি, অর্থাৎ লুকানোর একটা প্রবণতা, এটা কিন্তু সাইলেসিয়া পেশেন্টদের মধ্যে, শিশুদের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু সাইলেসিয়া শিশুরা কি হয়, এরা খুব বেশি জেদি হয়, একগুঁয়ে স্বভাবের হয়, এবং তাদের সিদ্ধান্তে কিন্তু তারা অটল থাকে, তারা একেবারে অটল থাকে, তারা যেটা মনে করে সেটাই তারা করে। তো এরকমটা আমরা দেখি। তো সাইলেসিয়ার শিশুরা যদি আপনার চেম্বারে আসে তাহলে আপনি দেখতে পাবেন যে তার মা জোর করে তাকে টেনে ধরে চেম্বারে ঢুকাচ্ছে, সে ঢুকতে চাচ্ছে না, এরকমটা দেখা যায়। আর আরেকটা তার মধ্যে তো অবশ্যই ভয় কাজ করে। আর আরেকটা ভয়ের মূল কারণটা হচ্ছে, বা আরেকটা হচ্ছে যে ব্যাটা কার্ভের শিশুরা কিন্তু কোনো অপরিচিত লোকের সাথে বা ফিজিশিয়ানের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু সে কি করতে পারে না, ডেভেলপ করতে পারে না। তো করতে পারে না, তো দেখা যাচ্ছে যে করতে পারে না, যেটা ফার্স্ট ক্লাসের শিশুরা কিন্তু খুব ভালো পারে। এর মধ্যে যে ভয়টা কাজ করে সেটার কারণ হচ্ছে যে চেম্বারে আসতে যে সে ডাক্তারকে দেখলে ভয় পায়, এটার আরেকটা কারণ হচ্ছে ব্যাটা কার্ভের পেশেন্টদের মধ্যে কিন্তু পিনের একটা ভয় আছে, পিনের একটা ভয় আছে। তো এটা তো মূলত পিন দেখলে যে ভয় পাবে এমনটা না, অনেক সময় হয় কি যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার সময় অনেক শিশুদেরকে দেখা যায় ইনজেকশন দেওয়া হয়, তো ইনজেকশনের একটা ভয় তাদের মধ্যে কাজ করে, এটাও একটা কজ সাইলেসিয়া পেশেন্টদের, শিশুদের মধ্যে একটা কজ হিসেবে কাজ করে, তার ভয় পাওয়ার কারণ হিসেবে কাজ করে। আচ্ছা, আবার আপনি যদি ব্যারাইটা কার্ভের পেশেন্টদের পাস হিস্ট্রি নেন তাহলে আপনি জানতে পারবেন যে এরা শিশুকালে বা ছোটবেলায় এরা কিন্তু খুব লাজুক ছিল, এবং লজ্জার কারণে কি হয়, কারোর সাথে তারা মিশতে পারতো না, কারোর সাথে সহজে বন্ধুত্ব বানাতে পারতো না, এমনটা আপনি তার কেস হিস্ট্রি নিলে জানতে পারবেন। এক্সট্রিম ডিফিকাল্টি ইন মেকিং এনি ডিসিশন, অর্থাৎ যে এরা মোটেই নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এরা সিদ্ধান্তহীনতায় ভোগে। তো এমন অনেক শিশু আছে আপনি দেখতে পাবেন যে যারা পার্টিতে যাবে তারা কি করে, কোন ড্রেসটা সে পরবে সেটা সে নিজেই সিলেক্ট করে নেয়। মা যদি বলে যে পার্টিতে তো এই জামা কাপড় পরা যাবে না, এটা পরা যাবে না, সে কিন্তু কিছুতেই শোনে না, সে সেটা পরেই ছাড়ে, এরকম শিশুও কিন্তু আমরা দেখি। এটা সাইলেসিয়ার পেশেন্টদের শিশুদের মধ্যে আমরা দেখি আছে। আর হচ্ছে ব্যাটা কার্ভের শিশুরা কিন্তু এর সম্পূর্ণ বিপরীত হয়, এরা কোনো ওকেশনে যাবে তো কোন ড্রেসটা পরবে, পরার আগে সে মাকে জিজ্ঞেস করবে, মা আমি কি এই ড্রেসটা পরবো,
আমি কোনো কাজ শুরু করার আগে সে জিজ্ঞেস করবে, মা আমি কি এই কাজটা করব, আমি কি ওখানে যাব, এরকম সব কিছুতেই সে মার পারমিশন নিয়ে তারপরে সে করবে। আরেকটা হচ্ছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, গ্রেট ফিয়ার, ফিলিংস অফ incompetence and desire for reassurance, begs unbasedly for reassurance। অর্থাৎ এই বাইটা কার্ভের পেশেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা অ্যাংজাইটি কাজ করে, উৎকণ্ঠা কাজ করে, অনেক বেশি ভয় কাজ করে, এবং তার মধ্যে ওই যে ইনকম্পিটেন্স অর্থাৎ সাকসেসফুলি কোনো কিছু সে করতে পারবে না, এই একটা ফিলিংস তার মধ্যে কাজ করে। যার কারণে কি হয়, সে এই উৎকণ্ঠার কারণে, ভয়ের কারণে, এই যে অসামর্থ্য বোধের যে একটা ফিলিংস তার মধ্যে রয়েছে, সেই কারণে সে কি করে, সে আশ্বস্ত হতে চায়, এবং এমন ভাবে আশ্বস্ত হতে চায় যে তাতে সে কোনো কুণ্ঠা বোধ করে না, সে কোনো লজ্জা পায় না। আর এর মধ্যে যে ফিয়ার গুলো হচ্ছে, ফিয়ার পিপল, স্ট্রেঞ্জ পিপল, অর্থাৎ অপরিচিত লোকের ভয় তার মধ্যে কাজ করে। বেড়াতে কার্ভে শিশুরা আসবাবপত্রের পিছনে সে লুকাবে, দৌড়ে পালিয়ে কোথাও লুকাবে, তাকে দেখে মনে হবে যে সে কোনো লজ্জার কাজ করে ফেলেছে, তাই সে পালাচ্ছে এরকমটা, অথবা মায়ের পিছনে যে লুকাবে। আরেকটা ভয় তার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে বিং লাফড এট ডুইং নিউ থিংস, অর্থাৎ বিদ্রুপের একটা ভয় তার মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে কাজ করে, আর হচ্ছে নতুন কিছু করার একটা ভয় কাজ করে। তো আমরা তো কার্টিসি মেনটেন করার জন্য অনেক সময় কিন্তু পেশেন্ট যদি হয় বা শিশু যদি হয়, তাহলে কি হবে, আপনি যদি তাকে দেখে হাসেন, তাহলে সে মনে করবে, মনে মনে কল্পনা করে নিবে যে তাকে হয়তো বিদ্রুপ করে আপনি হাসছেন, অথবা তাকে আপনি নির্বোধ মনে করছেন, তাকে আপনি বোকা মনে করছেন, এরকমটা সে মনে মনে কল্পনা করবে। আর ডুইং নিউ থিংস অর্থাৎ নতুন কোনো কাজ করার আগে সে কি করবে, সে তো কোনো কাজ সাকসেসফুলি করতে পারে না, যার কারণে তার মধ্যে কিন্তু কোনো কাজ শুরু করার আগে, নতুন কোনো কাজ শুরু করার আগে তার মধ্যে একটা ভয় কাজ করে। আর এই যে বিদ্রুপের একটা ভয়, তাকে কেউ বিদ্রুপ করে, এজন্য কি করে, সে নিজের মতামত, দৃষ্টিভঙ্গি এগুলো প্রকাশ করে না। আর সাইলেসিয়ার পেশেন্টদের মধ্যে কিন্তু আপনি একদম সম্পূর্ণ বিপরীত দেখতে পাবেন। সাইলেসিয়ার পেশেন্টরাও কিন্তু মতামত বা যে গ্রেট ডিফিকাল্টি ইন স্কুল ওয়ার ব্যাড মেমোরি। তো দেখা যায় যে বায়োটাকার্বে শিশুকে মা একটা জিনিস বারে বারে শিখাচ্ছে, কিন্তু শিশু কিছুতেই শিখতে পারছে না। স্কুলের টিচার কমপ্লেন করবে, আপনার বাচ্চার তো কোনো শেখার কোনো ক্ষমতাই নাই, এমন কমপ্লেন কিন্তু স্কুলের টিচাররা করবে। কারণ হচ্ছে তার তো মেমোরি উইকনেস আছে, মেমোরি অর্থাৎ মনে রাখতে পারে না, কোনো কিছু শিখতে পারে না, লার্নিং ডিফিকাল্টিস আছে, যার কারণে সে কি করে, তার হোমওয়ার্ক গুলো, তার ক্লাস ওয়ার্ক গুলো সে করতে পারে না, সঠিকভাবে করতে পারে না। আরেকটা সিমটমস হচ্ছে ফিলস সিকিউরিটি ইন দ্য হাউস, টু ডিপেন্ডেন্ট টু লিভ হাউস অন হিজ ওন, অর্থাৎ বায়োটাকার্বের পেশেন্টরা ফ্যামিলি মেম্বারসদের উপর অনেক বেশি নির্ভরশীল থাকে, যেটা আমি আগেই বলেছি। তো এ কি করে যে তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে, এটা সে ভাবতেই পারে না। কারণ হচ্ছে যে সে যদি বাড়ি ছেড়ে অন্য কোথাও যায়, তাহলে তার ফ্যামিলি মেম্বারসরা তাকে যে সাপোর্ট করছে, সেটা কিন্তু সে পাবে না। এই কারণে সে কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চায় না।
মার্ফিতে একটা রুব্রিক্স আছে যে ডিলিউশন, জেনারেল হ্যালুসিনেশন, ভিশন, হোম থিংস ইজ এট ওয়েন নট, অর্থাৎ সে বাড়িতে নাই কিন্তু সে মনে করে যে সে, তার একটা ভ্রান্তি বিশ্বাস কাজ করে যে সে বাড়িতে আছে। এটা মার্ফি রেপার্টরিতে আপনারা পাবেন। অ্যাবনর্মাল কনসার্ন ওভার হিজ অ্যাপিয়ারেন্স, ট্রাইস টু লুক পারফেক্ট, অর্থাৎ এদের অ্যাপিয়ারেন্স হচ্ছে যে বাহ্যিক রূপ, তার যে রূপ সেটার ব্যাপারে সে কিন্তু অস্বাভাবিক সচেতন থাকে এবং সে সেটাকে পারফেক্ট করার জন্য ট্রাই করে। আর থুজার পেশেন্টদের মধ্যেও কিন্তু, স্যালিসিয়ার পেশেন্টদের মধ্যেও এটা আমরা দেখি, আবার থুজার পেশেন্টদের মধ্যেও কিন্তু এটা এই সিমটমসটা আছে যে থুজার পেশেন্টরা কি হয়, এরা কিন্তু কপট হয়, চতুর হয়, ভণ্ড হয়, প্রতারক হয়। তো প্রতারক প্রকৃতির হয়। তো তাদের মধ্যে একটা ফিলিংস কাজ করে যে would not like would not like me if they really knew me, অর্থাৎ অন্যেরা যদি তার আসল রূপটা বুঝে ফেলে তাহলে কিন্তু তাকে তারা আর, মানে অন্যেরা যদি তার আসল রূপটা বুঝে ফেলে তাহলে তারা আর আমাকে আগের মতো ভালোবাসবে না, এই একটা ফিলিংস তার মধ্যে কাজ করে। যার ফলে সে কি করে, তার এই যে ভেতরে দুর্বলতাটা, তার যে কপটতা বা তার যে ভণ্ড একটা চেহারা, সেটাকে সে ঢাকার জন্য সে একটা ভালো মানুষই মুখোশ অঙ্কন করার জন্য তার জীবনের অনেকটা সময় সে কিন্তু ব্যয় করে। এটা থুজার পেশেন্টের মধ্যে আমরা দেখি। আরেকটা হচ্ছে যে স্কুল ফোবিয়া, অর্থাৎ স্কুলে যেতে সে ভয় পায়। এটা স্পেশাল রেপার্টরিতে আপনারা দেখবেন যে স্কুল ফোবিয়া ব্যারিটা কার্ভ সেকেন্ড গ্রেডে আছে। ওই কারণ একটাই যে সে কোনো কিছু শিখতে পারে না, তার হোমওয়ার্ক করতে পারে না, তার ক্লাস ওয়ার্ক করতে পারে না, সে বুঝতে পারে না, এজন্য সে স্কুলে যেতে ভয় পায়। নার্ভাস বাইটিং অফ দ্য নেলস, অর্থাৎ সে যখন নার্ভাস ফিল করে তখন সে কি করে, তার নখ কাটে। এটা আমরা নেটামিউর, ম্যাডো, আরো অনেক মেডিসিন রয়েছে। তো ব্যারিটা কার্ভের পেশেন্টরাও যখন নার্ভাস ফিল করে তখন কিন্তু তারা তাদের নখ কাটে। আর আরেকটা প্রমিনেন্ট সিমটমস হচ্ছে চাইল্ড ডাজ নট ওয়ান্ট টু প্লে অ্যান্ড ইট সিটস ইন দ্য কর্নার, অর্থাৎ যদি ছেলে শিশু হয় তাহলে তো সে খেলনা গাড়ি, ব্যাট বল, হাতুড়ি দিয়ে, এবং মেয়ে হলে কি করবে, পুতুল, হাড়ি পাতিল দিয়ে খেলা করবে। কিন্তু আমরা দেখি যে যদি ছেলে হয় তো সে কি করবে, ব্যাট বল বা গাড়ি এগুলো নিয়ে খেলা করবে, আর যদি মেয়ে হয় তাহলে সে পুতুল, হাড়ি পাতিল এগুলো নিয়ে খেলা করবে। কিন্তু বেড়াইতে কার্ভে শিশু যদি হয় তাহলে তার খেলার প্রতি কোনো মনোযোগই থাকবে না, সে শুধু এক কোণে বসে থাকবে, অথবা সে রাস্তার ধারে বসে অপরিচিত লোকদের দিকে স্টোন ছুঁড়ে মারবে। ব্রিফ ওভার ট্রাইফলস, অর্থাৎ সামান্য ব্যাপারে সে কি করে, কষ্ট পেয়ে যায়, সামান্য ব্যাপারে, তুচ্ছ ব্যাপারে সে কষ্ট পেয়ে যায়। ফরগেট হার ওয়ার্ড ইন, সরি, আরেকটা হচ্ছে ইন হার মাউথ, অর্থাৎ সে একটা শব্দ উচ্চারণ করলো কিন্তু সে কি করে, সে সেটা ভুলে যায়, যে সে কি বললো সেটা মনে করতে পারে না, সেই শব্দটা সে মনে করতে পারে না। আর আরেকটা হচ্ছে যে সে কথা বলার মাঝখানে সে খেই হারিয়ে ফেলে, যেটা আমরা ম্যাডোরিনামের মধ্যে কিন্তু অনেক বেশি দেখি। এই সিমটমসটা ম্যাডোরিনামের মধ্যে খুব প্রমিনেন্ট। থিঙ্কিং অফ ওয়ান্স কমপ্লেইন মেক্স হিম ওয়ার্স, এইটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটমস, যে সে তার কমপ্লেইন্স গুলোর কথা, তার সমস্যার কথা যদি সে চিন্তা করে তাহলে কিন্তু তার সমস্যা গুলো বেড়ে যায়। সে যদি মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে তাহলে কিন্তু সে যদি অন্যমনস্ক থাকে তাহলে কিন্তু তার সমস্যার উপশম হয়। Child constantly changes his mind, laughs on serious matters and becomes serious at laughable matters, অর্থাৎ শিশুদের মন প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে আর হচ্ছে সে হাস্যকর বিষয়ে
দেখা যায় যে সে খুব রেগে যায়, সিরিয়াস হয়ে যায়। আবার যেটা হাসার বিষয় না, সেখানে সে কিন্তু হাসতে থাকবে, এরকমটা আমরা দেখি। ফিয়ার অ্যাবাউট হিজ ফেইলুর অ্যাবাউট ডোমেস্টিক অ্যাফেয়ার্স, অর্থাৎ সে ব্যর্থতার একটা ভয় কিন্তু তার মধ্যে কাজ করে। কারণ কি, তার ফিজিক্যাল ডিফর্মিটি এবং লার্নিং ডিফিকাল্টিস। হ্যাঁ, এটার জন্য তার এই ব্যর্থতা সবকিছুতেই সে মনে করবে যে ফেইলুর হবে, এরকমটা তার একটা ভয় কাজ করে। এবং তার গৃহস্থালির যে কাজকর্ম আছে সেগুলো নিয়েও তার ভয় হয় যে সে প্রপারলি করতে পারবে না। সাডেনলি বিকামস অ্যাংরি বাট সুন ফিলস সরি ফর ইট, যেটা আমরা ম্যাজিরিয়ামের মধ্যে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, যে সে হঠাৎ করে রেগে যাবে, কিন্তু আবার খুব শীঘ্রই এটার জন্য সে কি হবে, মনে মনে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে। এরকমটা আমরা বায়োটাকার্বে পেশেন্টদের মধ্যে দেখব। তো বায়োটাকার্বে শিশুদের মধ্যে উইপিং ডিসপোজিশন আছে। এরা কি করে, সিদ্ধান্তহীনতায় ভোগে, অনিশ্চয়তায় ভোগে, এবং কোনো কিছু করার আগে এরা কি করে, ইতস্তত করতে থাকে, হেজিটেশন ফিল করে। তো শিশুরা খুব বেশি বিষণ্ণ হয়, মনমরা হয়, নিরুৎসাহিত হয়। এটা হচ্ছে বায়োটাকার্বের মেন্টাল সিমটমস। আর আমি কিছু গাইডিং সিমটমস নিয়ে আলোচনা করব। আমি গাইডিং সিমটমস নিয়ে আলোচনা করব যে ডোয়ার্ফিশনেস বোথ মেন্টাল এন্ড ফিজিক্যাল, অর্থাৎ বায়োটাকার্বের প্রথম কথাই হচ্ছে খর্বতা, শারীরিক এবং মানসিক খর্বতা। তবে শারীরিক খর্বতার চেয়ে মানসিক খর্বতাই বায়োটাকার্বের পেশেন্টদের মধ্যে বেশি দেখা যায়। যারা খুব বেটে বা খর্বাকৃতির, তারা কিন্তু ঠিক বায়োটাকার্ব না। যাদের বয়সের সাথে সাথে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না বা বুদ্ধিবৃত্তির অভাব দেখা যায়, তারাই প্রকৃত বায়োটাকার্বের রোগী। এই কথাটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তার মানে খাটো বেটে হলেই যদি তারা বায়োটাকার্ব হবে না, তাদের যদি বুদ্ধিবৃত্তির বিকাশটা ঠিক মতো না হয়, বুদ্ধিবৃত্তির অভাব থাকে, তারাই কিন্তু প্রকৃত বায়োটাকার্বের রোগী। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তবে যে শারীরিক খর্বতা একেবারেই নাই সেটাও আমরা বলবো না, কারণ টিউবারকুলার দোষযুক্ত পিতামাতার ছেলে মেয়েরা দেখা যায় যে দিনে দিনে এবং শুকিয়ে যেতে থাকে। সেই ক্ষেত্রে শুকিয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বায়োটাকার্ব খুব ভালো কাজ করে। আর এইসব ছেলেমেয়েরা হয় কি, সময় মতো কথা বলতে পারে না, কথা বলতে শিখে না, হাঁটতে শিখে না। একটু ঠান্ডা লাগলেই শরীরের বিভিন্ন স্থানের গ্ল্যান্ড গুলো দেখবেন তারপরে ফুলে উঠে, এরকমটা আমরা দেখি। আর এর মানসিক সিমটমস গুলো বর্ণনা করার সময় আমি কিন্তু এর মেন্টাল ডোয়ারফিশনেস অর্থাৎ মানসিক খর্বতার কথা উল্লেখ করেছি। তো আমি আমার আর বলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আমি অন্য গাইডিং সিমটমস এ চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে বায়োটাকার্বের পেশেন্টদের খুব অল্পতেই ঠান্ডা লাগে। একটু ঠান্ডা লাগলেই তা কি করে, গলাকে আক্রমণ করে, গলার মধ্যে ভর করে। যার ফলে হয় কি, তার শোর থ্রোট, টনসিলাইটিস, কুইন্সি এবং আদার গ্ল্যান্ডুলার অ্যাফেকশন গুলো দেখা দেয়। যেমন শোর থ্রোট হচ্ছে যে গলায় প্রচন্ড পেইন হয়, মনে হয় যে চেঁচে ফেলেছে, এবং সেই কারণে কি হয়, তার ঢোক গিলতে কষ্ট হয়, সেটাকে বলা হয় শোর থ্রোট। আর টনসিলাইটিস তো হচ্ছে টনসিলের ইনফ্লামেশন, প্রদাহ। আর কুইন্সি হচ্ছে থ্রোট ইনফ্লামেশন, অর্থাৎ গলার প্রদাহ। এছাড়াও যে গ্ল্যান্ড গুলো ফুলে যায়, শক্ত হয়ে যায়, এগুলো আমরা দেখি। এবং এই ক্ষেত্রে কিন্তু বায়োটাকার্ব খুবই ভালো, চমৎকার একটা মেডিসিন। বায়োটাকার্বের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে জন্মগত দোষ নাই, কিন্তু কিন্তু কোনো মারাত্মক রোগ থেকে আরোগ্য লাভ করার পর দেখা যাচ্ছে অবশ্য হোমিওপ্যাথিক চিকিৎসার অভাবে, অর্থাৎ মারাত্মক রোগ বলতে ম্যালেরিয়া, টাইফয়েড, তারপরে হচ্ছে তবে এই যে হোমিও কি বলে, এরা যদি এলোপ্যাথিক ট্রিটমেন্ট বা কবিরাজি বা অন্য কোনো ট্রিটমেন্ট নেওয়ার পরে এই মারাত্মক অসুস্থতা থেকে যদি তারা আরোগ্য লাভ করে, তবে এটাকে আরোগ্য বলা হয় না, এটাকে বলা হয় সাপ্রেশন। সাপ্রেশন করার পরে
দেখা যায় যে তাদের মধ্যে বিশেষ করে চর্মরোগ, বিশেষ করে মাথার যদি চর্মরোগ মলম দিয়ে সেটা সারানো হয়, সাপ্রেস করা হয়, তারপর থেকে যদি তার খর্বতা দেখা দেয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাটা কার্পের কথা কনসিডার করব। এছাড়াও আরেকটা সিমটমস হচ্ছে যে বিভিন্ন স্থানে, যেমন সার্ভাইকাল রিজিয়ন, ইনগুইনাল রিজিয়ন, অ্যাবডোমেনের যে লিম্ফ নোডস গুলো রয়েছে সেখানে সেগুলো, হ্যাঁ, সেগুলো দেখা যায় যে অনেক ফুলে যায়, সোয়েলিং হয়, ইন্ডুরেটেড হয়, তো ফুলে যায়, শক্ত হয়ে যায়, এরকমটা আমরা দেখি, এবং সেগুলো কি করে পেকে পুঁজযুক্ত হয়ে ওঠে। তবে ব্যায়োটাকাইপের মধ্যে দেখা যায় যে গ্ল্যান্ডস গুলো ফুলে ফুলে শক্ত হয়ে যায়, এটাই আমরা বেশি দেখতে পাই। আর বৃদ্ধ লোকের অসুস্থতায়, যেমন বার্ধক্যজনিত কারণে যে সমস্ত সমস্যা, যে সমস্ত রোগ দেখা যায়, যেমন অ্যাপোপ্লেক্সি অর্থাৎ সন্ন্যাস রোগ, যেটাকে আমরা স্ট্রোক বলি, আরেকটা ভাষাও বলা যায়, আরেকটা টার্ম আছে যে সেরিব্রাল অ্যাক্সিডেন্ট অর্থাৎ এটা আবার হচ্ছে এনলার্জ পোস্টেট, অর্থাৎ পোস্টেটের যদি বিবৃদ্ধি হয়, অথবা ইনডুরেটেড টেস্টিস অর্থাৎ তার অন্ডকোষগুলো যদি শক্ত হয়ে যায়, এগুলোর ক্ষেত্রে, বার্ধক্যজনিত রোগের ক্ষেত্রে, সমস্যাগুলোর ক্ষেত্রে অবশ্যই ব্যারাটাকা খুবই চমৎকার একটা মেডিসিন। সেই সাথে যদি সে বৃদ্ধের মতো আচরণ করে, শিশুর মতো আচরণ করে, তাহলে তো অবশ্যই আমরা ব্যাটা কার্বের কথা চিন্তা করব। আর আরেকটা সিমটমস হচ্ছে প্রিম্যাচিউর ইম্পর্টেন্সি, অর্থাৎ নির্দিষ্ট বয়সের আগে, যে বয়সে তার ইম্পর্টেন্সি হওয়ার কথা, সেই বয়সে না হয়ে অনেক আগেই তার মধ্যে ইম্পর্টেন্সি দেখা দেয়, অর্থাৎ পুরুষত্বহীনতা আমরা দেখতে পাই। এই ক্ষেত্রেও কিন্তু ব্যাটা কার্ভের কথা চিন্তা করতে হবে। অবশ্যই তার মেন্টাল রিটার্ডেশন বা ডিলেড ডেভেলপমেন্ট বা চাইল্ডিশ বিহেভিয়ার, এগুলো আমরা খেয়াল করব। আচ্ছা, আবার ইয়াং পার্সনদের ক্ষেত্রে, এটা তো আমরা জানি যে ব্যাটা কার্ভ শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে খুব ভালো একটা মেডিসিন, কিন্তু ইয়াং পার্সনদের ক্ষেত্রেও এটা ভালো মেডিসিন। যে ইয়াং পার্সন যদি, ইয়াং পিপল যদি এদের মাথায় টাক দেখা দেয় এবং সেই ক্ষেত্রে একটা ভালো মেডিসিন আবার হচ্ছে যে স্ক্যাল্প, অর্থাৎ মাথার যে স্কিনটা, সেটা অনেক বেশি স্পর্শকাতর হয়, সেন্সিটিভ টু টাচ, অর্থাৎ স্পর্শকাতর হয়, আপনি যদি ধরেন তাহলে তার খুব অসহ্য লাগবে, অসহ্য ফিল করবে সে। আবার যে সমস্ত ইয়াং পার্সন যারা মাস্টারবেশন করেছে, অথবা যাদের ফ্রিকুয়েন্ট সেমিনাল ইমিশন হচ্ছে এবং তার ফলে সে অসুস্থ হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই ব্যাটা কার্বের কথা চিন্তা করব। অর্থাৎ তার সে হস্তমৈথুন করেছে, অথবা বারে বারে তার ধাতু নির্গত হচ্ছে, এই সমস্ত কারণে যদি সে অসুস্থ হয়, ইয়াং পার্সনরা যদি অসুস্থ হয়, তাহলে অবশ্যই আমরা ব্যাটা কার্বের কথা চিন্তা করব। সেক্ষেত্রে আদার সিমটমস আমরা ম্যাচ করে নিব। আচ্ছা, ডোয়ার্ফিশ হিস্ট্রিক্যাল ওমেন উইথ স্ক্যান্টি মেন্সেস, অর্থাৎ খর্বাকৃতির হিস্ট্রিয়াগ্রস্ত ওমেন, যারা সেই সাথে যদি তাদের স্বল্প রজস্রাব হয়, মাসিক হয়, তাহলে কিন্তু মেনস্ট্রুয়াল ব্লিডিংটা যদি কম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যাটা কার্বের কথা চিন্তা করব। আর টুইচিং অফ মাসেলস ডিউরিং স্লিপ, আচ্ছা, এর কি হয় যে ঘুমের মধ্যে হঠাৎ করে এর মাসেলে আকস্মিক মৃদু টান হয়, টান লাগে বা সংকোচন বোধ হয়, এটা আমরা দেখি। এবং টক ইন স্লিপ, অর্থাৎ ঘুমের মধ্যে সে কি করে, কথা বলে। আর এর আরেকটা আছে প্রমিনেন্ট সিমটমস হচ্ছে যে বাম পাশে যদি সে চেপে শোয়, তাহলে তার সমস্যাগুলো বেড়ে যায়, কমপ্লেন্স গুলো বেড়ে যায়, যেমন বুক ধড়ফড় বেড়ে যায়, কাশি বেড়ে যায়, এই সমস্যা আছে, সে বাম পাশে চেপে শুতে পারে না। এখন আমি পার্টিকুলার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এর জেনারেলস এর ক্ষেত্রে দেখা যায় ইম্যাচুরিটি অর অ্যাট্রোফি অফ পার্টস অফ দ্য বডি, অর্থাৎ বডির বিভিন্ন অংশে শীর্ণতা দেখা দেয়, ইম্যাচুরিটি আমরা দেখতে পাই, খর্বতা দেখতে পাই।
আর আরেকটা সিমটমস হচ্ছে ফ্রিকুয়েন্ট কোল্ড, অর্থাৎ বারে বারে তার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করে। অল্পতেই তার ঠান্ডা লেগে গলা গুলো ফুলে উঠে, গ্ল্যান্ড গুলো ফুলে উঠে শক্ত হয়ে যায়, এরকমটা আমরা দেখি। আরেকটা হচ্ছে সেরিব্রাল অ্যাক্সিডেন্টস, অর্থাৎ ওই যে স্ট্রোক যেটাকে বলে বা অ্যাপোপ্লেক্সি, এটার আরেকটা টার্ম হচ্ছে অ্যাপোপ্লেক্সি, সন্ন্যাস রোগ। তো এটাও আমরা দেখি বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে। বৃদ্ধদের ক্ষেত্রে যদি এটা হয় এবং সেই সাথে যদি তার চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখতে পাই বা মেন্টাল ডেফিসিয়েন্সি যদি আমরা দেখি, তাহলে আমরা অবশ্যই একবার হলেও বাইটা কার্ভের কথা চিন্তা করব। আরেকটা সিমটমস হচ্ছে সিমটমস ডেভেলপ আফটার দ্য বার্থ অফ এ ইয়াং সিবলিংস, অর্থাৎ ছোট ভাই বোন যদি ছোট ভাই বোনদের জন্মের পর থেকেই তার সিমটমস গুলো শুরু হয়, সমস্যাগুলো দেখা দেয় বাইটা কার্ভের শিশুদের মধ্যে। আর হেডের ক্ষেত্রে দেখা যায় প্রিমেচিউর বোল্ডনেস, অর্থাৎ অল্প বয়সেই ইয়াং পার্সনদের দেখা যায় যে খুব ইয়াং, তাদের মাথায় টাক দেখা দেয়। আর আরেকটা হচ্ছে যে এদের দেখতে বোকার মতো মনে হয় এবং বোকা লোকের নির্বোধ বলে মনে হয়। আর অ্যাপিয়ার্স ইয়াঙ্গার দেন হিজ ও এজ, অর্থাৎ তার বয়সের তুলনায় তাকে অনেক অল্প বয়স্ক মনে হয়। অর্থাৎ 15-20 বছরের ছেলে, তাকে মনে হবে যে সে 8-9 বছরের ছেলে, এরকমটা মনে হবে, বা 5 বছরের ছেলে, এরকম তাকে দেখতে এরকমটা দেখাবে। প্যারালাইসিস অফ দা টাং, স্পেশালি বিশেষ করে, অর্থাৎ বৃদ্ধদের, বিশেষ করে যদি বৃদ্ধদের জিহ্বার পক্ষাঘাত হয়, তাহলে আমরা অবশ্যই বায়োটা কার্ভের কথা চিন্তা করব, কারণ এটা বোল্ড লেটারে লেখা আছে এবং ফার্স্ট গ্রেডে একটা রেমিডি। আর স্কুল হেডেক্স, অর্থাৎ স্কুল গোয়িং বাচ্চাদের যদি মাথা ব্যথা হয়, স্কুল থেকে ফিরে আসার পরে বা স্কুলে থাকাকালীন সময়ে যদি তার মাথা ব্যথা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ওষুধের কথা চিন্তা করব, যেটা ন্যাপটামিউরে ক্যালকেরিয়া ফসের মধ্যে আমরা দেখি। আরো অনেক মেডিসিন আছে। তো স্যালাইভেশন, প্রফিউজ স্যালাইভেশন ড্রুলিং ইন স্লিপ, অর্থাৎ তার প্রচুর লালা লালা ঝরে এবং ঘুমের মধ্যে প্রচুর লালা ঝরে। তো এইটা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কসেলের কথাও চিন্তা করি। তো মার্কসেলের হচ্ছে সিফিলিটিক একটা রেমেডি। আর হচ্ছে এরা দেখা যাচ্ছে যে উভয় কাতর হয়, অর্থাৎ শীত কাতর এবং গরম কাতর হয়, এবং এদের অল ডিসচার্জ গুলো কিন্তু খুবই অফেন্সিভ হয়, দুর্গন্ধযুক্ত হয়। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এদের পার্সপিরেশনে এরা কোনো উপশম ফিল করে না, এরা খুব বেশি ডিপ্রেসড হয় বাইটা কার্ভের মধ্যে। তো আমরা এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সিয়েট গুলো করে নিব। আর থ্রটের ক্ষেত্রে আমরা দেখি এটা খুবই একটা প্রমিনেন্ট সিমটম, প্রমিনেন্ট এবং বোল্ড লেটারে কিন্তু সব জায়গায় আপনারা পাবেন। সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। থ্রটের হচ্ছে যে পুরাতন প্রদাহ এবং হিউজ সোয়েলিং অফ দ্য টনসিলস মে নিয়ারলি অক্লুড দ্য থ্রোট, এবং এবং এত বেশি ফুলে যায়, এত বেশি বড় হয়ে যায় যে গলাটা একদম বন্ধ হয়ে আসে, এরকমটা আমরা দেখতে পাই। তো এই যে বড় হয়ে টনসিল গুলো বড় হয়ে গেছে, এইটা দেখে অনেক সময় আমরা কি করি, অনেক ডক্টরাই আর কোনো সিমটমস না নিয়ে, মডালিটিস না নিয়ে, তার অ্যাপিয়ারেন্সটা নিয়ে, যেটা দেখতে কিরকম, হ্যাঁ, এগুলো না নিয়ে, হ্রাস বৃদ্ধি না নিয়ে, আমরা কি করি, অনুমানের উপরে অনেক সময় কি করি যে টনসিল বড় হয়েছে, এই মেডিসিনটা ভালো কাজ করে, তো তখন আমরা এই মেডিসিনটা দিয়ে দিই, ভ্যারিটা কাপ দিই বা অন্য কোনো মেডিসিন দেই। তাহলে কিন্তু এই যে অনুমানের উপরে যদি আপনি প্রেসক্রাইব করেন, মেডিসিন আপনি দেন, তাহলে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন না। আর এইভাবে আপনি যদি অনুমানের উপরে বারে বারে মেডিসিন দিতে থাকেন, তাহলে দেখা যাবে যে কোনো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না। আর কি হবে, পেশেন্টও কিন্তু 1-2 বছর আপনার জন্য ধৈর্য ধরে আপনার কাছে থাকবে না। তখন তারা কি করবে, এলোপ্যাথিক ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা চলে যাবে। তো তখন অস্ত্র চিকিৎসকরা তার টনসিল দ্রুত কেটে ফেলবে। আর এর ফলে হবে কি, যে তার কিন্তু এই যে টনসিল গুলো কেটে ফেলার পরে দেখা যাবে যে তার ইন্টারনাল যে ইম্পর্টেন্ট অর্গান গুলো আছে, সেগুলোতে সে আক্রমণ করবে। কারণ কি, টনসিল কেটে ফেলা মানে কিন্তু তার তার যে কজ,
যে কারণে টনসিলের ইনফ্লামেশন হচ্ছে বা টনসিল গুলো বেড়ে যাচ্ছে, সেই কজটা কিন্তু তারা দূর করতে পারছে না। যার কারণে তখন কি করবে, তখন এই ডিজিজটা তখন ইন্টারনাল অর্গান গুলোতে আক্রমণ করবে। আচ্ছা, তো আমাদের অবশ্যই এই ক্ষেত্রে কি করতে হবে, অর্গাননে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা আছে যে যদি আপনি সদিশ লক্ষণ অনুযায়ী অর্থাৎ পেশেন্টের সিমটমস এবং রেমেডির সিমটমস যদি ম্যাচ না হয়, সেই অনুযায়ী যদি আপনি ওষুধ নির্বাচন করেন, তাহলে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট, যেটা অর্গাননে খুব সুন্দর ভাবে লেখা আছে, তাহলে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন না এবং বাড়ি বাড়ি আপনি ব্যর্থ হবেন। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এটা টনসিলটা আমি একটু হাইলাইট করছি যে যেহেতু ব্যারিটা কার্ভে এই সিমটমসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটমস। সেটা হচ্ছে যে যে একটু ঠান্ডা লাগলে, একটু ঠান্ডা বাতাস লাগলে এই টনসিল গুলো অনেক বড় হয়ে যায়, ফুলে যায়, শক্ত হয়ে যায়। প্রতিবার ঠান্ডা লাগার পরেই দেখা যায় যে প্রতিবার ঠান্ডা লাগার পরেই দেখা যায় যে তার এই টনসিল গুলো আগের তুলনায় আরো বেশি বেড়ে যায়, আরো বেশি বেড়ে যায়, যেটা আমরা কিন্তু দেখতে পাই। তো টনসিলাইটিস এর প্রবলেম কিন্তু আমরা ব্যারিডোনার মধ্যেও দেখি। আর ব্যারিটা কার্ভের ক্ষেত্রে হয় কি যে ধীরে 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 দীর্ঘদিন ধরে ঠান্ডা লাগার ফলে তার কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়। আর ব্যারিডোনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রচন্ড আকার ধারণ করে। হ্যাঁ, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আরেকটা মেডিসিন আছে এই ক্ষেত্রে, টনসিলাইটিস এর ক্ষেত্রে আরেকটা মেডিসিন হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা মূলত আমরা চিন্তা করব এটাও কিন্তু টনসিলাইটিস এর ক্ষেত্রে খুব ভালো একটা মেডিসিন। সেটা হচ্ছে যে যদি রোগী অনেক বেশি রাগী হয়, জেদি হয়, তো এই ক্ষেত্রে আমরা তখন ক্যামোমিলার কথা চিন্তা করবো। এবং ক্যামোমিলার পেশেন্টদের এই টনসিলের তো অনেক সময় হয় কি যে ক্যামোমিলার পেশেন্টদের সাথে বেলাডোনার পেশেন্টদের আমরা মিল মানে বুঝে উঠতে পারি না যে আমরা বেলাডোনা দিব না ক্যামোমিলা দিব, কিন্তু রোগীটা কিন্তু ক্যামোমিলার, কিন্তু তখন আমরা বেলাডোনা দিয়ে দেই। তো আমরা যদি এই যে মেন্টাল সিমটমসটা আমরা খেয়াল রাখি এবং গরমে তার উপশময়, এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা এই ডিফারেন্সিয়েট করতে পারবো। এবং সেই ক্ষেত্রে বেলাডোনা যদি দিয়ে আপনি ফেল করেন এবং ক্যামোমিলা যদি দেন, সেই ক্ষেত্রে ক্যামোমিলা অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এবং পার্মানেন্ট কিওর হবে। তো এটা আমরা অনেক সময় চিন্তা করি না যে ক্যামোমিলা এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, আর হচ্ছে লার্জ সোয়েলিং অফ দ্য সার্ভিক্যাল গ্ল্যান্ডস, যেটা এগুলো আমি আগেই বললাম যে এর অনেক ফুলে যায়, ইনডুরেটেড হয়ে যায় অর্থাৎ শক্ত হয়ে যায়। আর এই যে টনসিলাইটিস এর কারণে, ক্রনিক ইনফ্লামেশনের কারণে, থ্রট ইনফ্লামেশনের কারণে বা হার্ট সোয়েলিং এর কারণে দেখা যায় যে এর কিন্তু গিলতে কষ্ট হয়। এটাও কিন্তু একটা প্রমিনেন্ট সিমটম। তো রজার মরিসনের বইতে লেখা আছে যে এ কোনো লিকুইড, সলিড খাবার তো দূরের কথা, লিকুইডস তো খেতে পারে না, ইভেন স্যালাইভাও গিলতে পারে না, অর্থাৎ লালাও গিলতে পারে না। কিন্তু কেন্টের বইতে আবার লেখা আছে বা কেন্ট রেপার্টরিতে দেওয়া আছে যে এ সলিড খাবার খেতে পারে না, কিন্তু লিকুইড খাবার খেতে পারে। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে এগস খেতে পছন্দ করে, সুইট খেতে পছন্দ করে, আর অ্যাভার্সন হচ্ছে ফ্রুট অর্থাৎ ফলমূল খেতে সে পছন্দ করে না। আর ডিস্টেন্ডেড বেলি ইমাসিয়েশন অর্থাৎ তার সর্বাঙ্গীন শীর্ণতা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু তার বেলিটা অনেক বেশি খোলা থাকে, ফাঁপা থাকে এবং বড় থাকে, যেটা আমরা ক্যালকেরিয়া কার্ভ সাইরেসিয়া সেনিকুলার মধ্যে দেখি। কনস্টিপেশন উইথ হার্ড স্টুল অর্থাৎ তার স্টুলটা শক্ত হয় এবং কোষ্ঠবদ্ধতা থাকে। আবার আরেকটা সিমটমস হচ্ছে যে প্রস্রাব এবং পায়খানা করার সময় তার হ্যামারেজটা প্রচুর হয়ে যায়, অর্থাৎ বের হয়ে যায় এবং যন্ত্রণা করতে থাকে। এটাও কিন্তু একটা সিমটমস। আর ইউরোজেনিটালের ক্ষেত্রে যে সিমটমস গুলো দেখি, অ্যাট্রোফি অর স্মলনেস অফ জেনিটালিয়া, টেস্টিস, ওভারিস, ইউটেরাস অর্থাৎ জননাঙ্গ, টেস্টিস, অন্ডকোষ ও ডিম্বকোষ, জরায়ু, এগুলো কি হয় ছোট হয়ে যায়, শীর্ণ হয়ে যায়। ডিমিনিশ সেক্স ড্রাইভ অর অ্যাভার্সন টু সেক্স অর্থাৎ তার কিন্তু এটা কিন্তু একটা প্রমিনেন্ট সিমটম এবং বোল্ড লেটারে লেখা আছে যে তার সঙ্গম মানে সেক্স করার ইচ্ছা কমে যায় অথবা একেবারেই থাকে না, অথবা সেক্স করার প্রতি তার অনীহা থাকে। এটা একটা প্রমিনেন্ট সিমটমস। ইম্পর্টেন্সি আমরা দেখলাম যে
প্রিম্যাচিউর ইম্পর্টেন্সি আমরা দেখি নির্দিষ্ট বয়সের আগেই, যেই বয়সে তার ইম্পর্টেন্সি হওয়ার কথা তার আগেই তার কি হয়, পুরুষত্বহীনতা দেখা যায়। এছাড়াও এনুরেসিস আছে, অর্থাৎ বেড ওয়েটিং যেটাকে বলি, সজ্জামূত্র, সেটাও আমরা দেখি। প্রোস্টেটিক হাইপারট্রফি বিশেষ করে বৃদ্ধদের যদি হয়, এবং সেই সাথে আমি বারে বারে বলছি যে তার চাইল্ডিশ বিহেভিয়ার, তার কোনো কিছু চিন্তা করার মতো, ক্লিয়ারলি চিন্তা করার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব এক্ষেত্রে, যে তার প্রোস্টেট গ্ল্যান্ড গুলো যদি বেড়ে যায়, আমরা ব্যাটা কার্বের কথা চিন্তা করব। আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কি, যে বন্ধ্যাত্বের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো একটা মেডিসিন। এছাড়াও এর ঋতুস্রাবটা একদিন স্থায়ী হয়, এবং ঋতুস্রাবের পর্বে মেন্সেসের পূর্বে দেখা যায় যে এদের দাঁতের ব্যথা হয়। হ্যাঁ, এটা তো আমি বললাম, ক্যামোমিলের পেশেন্ট অনেক জেদি হয়, বদরাগী হয়, এক খুব পাজি হয়। আচ্ছা, এক্সট্রিমিটিস হচ্ছে যে অফেন্সিভ ফুড পার্সপিরেশন। এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে দেখা যায় যে এদের পায়ের পাতায় খুব ঘাম হয়, এবং ঘামটা দুর্গন্ধযুক্ত হয়, এবং ওয়ার্ডস দেখা যায়, আঁচিল দেখা যায়, বাইটিং দ্য নেলস, যেটা সে নার্ভাস ফিল করলে সে কিন্তু তার নখ কাটে। আর হেমিপ্যারিসিস আফটার সেরিব্রাল অ্যাক্সিডেন্টস, অর্থাৎ তার কি হয়, যে ওই যে স্ট্রোক করার পরে তার যদি ওয়ান সাইডেড উইকনেস দেখা যায়, যে সেটা আর্মসে হতে পারে, লেগসে হতে পারে, যে কোনো অর্গান, যে কোনো অঙ্গে হতে পারে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো মেডিসিন। আর স্লিপের ক্ষেত্রে নাইটমেয়ার্স ওয়েকস উইথ প্যানিক বাট ক্যান নট এক্সপ্লেইন হোয়াই, অর্থাৎ নাইটমেয়ার্স হচ্ছে যে একটা ডিস্টার্বিং স্লিপ ড্রিমস, সরি, অর্থাৎ দুঃস্বপ্ন সে দেখে, এবং সেই সাথে তার মধ্যে একটা নেগেটিভ ফিলিংস কাজ করে। হ্যাঁ, এবং সে কি করে, আতঙ্কিত আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠে, এবং কেন আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠলো সে কিন্তু সেটা বলতে পারে না। আচ্ছা, আর এর মডালিটিসটা আমি একটু বলছি। সেটা হচ্ছে জেনারেল মডালিটিস, অ্যাগ্রাভেশন হোয়েন সিটিং, যখন সে বসে থাকে। আফটার মেন্সেসের পরে আবার আমরা দেখলাম যে দাঁতের ব্যথা তার কিন্তু মেন্সেসের পূর্বে শুরু হয়। হোয়েন থিঙ্কিং অফ অল এলিমেন্টস, অর্থাৎ সে যখন তার রোগের কথা চিন্তা করে তখন কিন্তু তার সমস্যাগুলো বেড়ে যায়, কিন্তু সে যখন তার মনটাকে ডাইভার্ট করে রাখে, অন্যমনস্ক থাকে, তখন কিন্তু তার কমপ্লেন্স গুলো কমে যায়। লাইং অন পেনফুল সাইড, অর্থাৎ ব্যথাযুক্ত পাশে যদি সে চেপে শোয় তাহলে কিন্তু তার সমস্যা বেড়ে যায়। অ্যান্ড আচ্ছা, ব্যথাযুক্ত পাশে বা আক্রান্ত অংশে যদি শেষ হয় তাহলেও কিন্তু তার সমস্যা বেড়ে যায়। আর অ্যামোলিনেশন হচ্ছে ওয়াকিং ইন ওপেন এয়ার, অর্থাৎ খোলা বাতাসে যদি সে হেঁটে বেড়ায় হেঁটে হেঁটে বেড়ায় তাহলে কিন্তু তার সমস্ত সমস্যার উপশম হয়। আর আমরা জানি যে ঠান্ডায় কিন্তু সমস্ত সমস্যা বেড়ে যায়, এর সমস্ত রোগগুলো বেড়ে যায়। শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, যে তার মাথার রোগগুলো কিন্তু আহ ঠান্ডায় কমে, ঠান্ডা বাতাসে কমে। আর এর সাথে আমরা কমপ্লিমেন্টারি হচ্ছে যে অনুপূরক রেমেডি হচ্ছে লাইকো, অর্থাৎ ব্যয়টা কার্ড দেওয়ার পরে যদি তার কিছু দূর অগ্রসর হওয়ার পরে আর অগ্রসর হচ্ছে না কেসটা, তখন কিন্তু আমরা লাইকোপোডিয়ামে চিন্তা করব। কিন্তু কখন চিন্তা করব, তার মানে কমপ্লিমেন্টারি রেমেডি ব্যয়টা কার্ড কাজ করছে না তখন আমরা এটাকে দিয়ে দিব, এমনটা কিন্তু না। আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের অবশ্যই লাইকোর যদি সিমটমস থাকে তাহলেই আমরা লাইকো দিব, আদারওয়াইজ আমরা যে সিমটমস পেশেন্ট দিবে সেই অনুযায়ী কিন্তু আমরা মেডিসিন সিলেক্ট করব। তার মানে যে কমপ্লিমেন্টারি মেডিসিন রেমেডি হচ্ছে লাইকো, আমি লাইকো দিব, বাইরে গাবের পরে লাইকো দিব, এমনটা কিন্তু আমরা কখনোই চিন্তা করব না। আর কম্পারিজন করতে হবে যে ক্যালকেরিয়া কার্বের সাথে, লাইকোর সাথে, পালসিডিলার সাথে, এবং আর্সেনিক, থুজা, সাইলেসিয়া, এগুলোর সাথে আমরা কম্পারিজন করব। তো আজকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে